Assalamu alaikum everyone. How are you doing? You know that almost every activity of our lives has been affected due to the dreaded virus corona. That is why we have to perform our activities in a different way. Our education system is also going through many changes. Online education class has brought a new dimension to this. Our school is now at our home. Dear learners, you are continuing your education through online classes. We, the teachers, have the responsibility to teach you in the same way. I am Chand Sultana, working as an assistant teacher of English at Matripit Government Girls High School, Chandpur. I'd like to welcome you all to my virtual class. Today, I am here for the students of class 9 and 10. The topic I am going to discuss is transformation of sentences related to simple, complex, and compound. This is my third class on the grammar item. To find the class easier, more fruitful, and enjoyable, you need to watch my previous classes on the same topic. So, let's get down to our lesson. I'd like to show you a picture to start our today's new rule and example sentences. Let's see. What can you see in the picture? A mango orchard. Have you ever visited a mango orchard? I'm lucky enough to have such an opportunity. Once I stayed in Rajshahi for a few days and visited some mango orchards. So I can say, during my stay in Rajshahi, I visited some mango orchards. এবার এই একটি বাক্যকে আমরা তিনভাবে লেখার কৌশল ও আনন্দ অর্জন করব। So without wasting time, let's see how we can do it. According to the structure, we have to use when or since plus NP plus verb to make it complex. And we have to use and at that time to make a compound one. এবার প্রদত্ত রুলসগুলোর আলোকে আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নেই। The first sentence is in simple form. During my stay in Rajshahi, I visited some mango orchards. কোনো সেন্টেন্স পরিবর্তনের আগে তোমাকে প্রথমেই দেখে নিতে হবে প্রদত্ত সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। এই সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট আই রয়েছে এবং আইয়ের একটি ভার্ব ভিজিটেড রয়েছে যা টেন্স অনুযায়ী গঠিত হয়েছে। অন্যদিকে প্রথম অংশে যদি আমরা স্টে ওয়ার্ডটির দিকে তাকাই তাহলে দেখবে এটি মাই পজেসিভের পরে বসেছে। পজেসিভ একটি অ্যাজেক্টিভের পর কখনোই ভার্ব হতে পারে না, সেটা হলো নাউন। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সটিতে আর কোনো ভার্ব নেই। তাহলে আমাদের একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্বের সংজ্ঞা অনুযায়ী আমরা বলবো, নিশ্চিত হয়েই বলবো যে এটি একটি সিম্পল সেন্টেন্স। এখন কিভাবে আমি কমপ্লেক্স করব? সূত্র তো পেয়ে গেলাম, ওয়েন, সিন্স, ইট, অ্যান্ড পি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করব। কিন্তু কমপ্লেক্স করা মানেই আমাকে নতুন একটি সাবজেক্ট, অর্থাৎ সিম্পল থেকে যখন যাব নতুন একটি সাবজেক্ট আর নতুন একটি ভার্ব আনতে হবে। একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে, সে অংশটা আমরা অপরিবর্তিত রেখে দিলাম। এবার ভার্বাল স্টেকে আমার ভার্বে রূপান্তর করতে হবে, তার একটি সাবজেক্ট দিতে হবে। তাহলে ডিউরিংয়ের পরিবর্তে আমি এখানে ওয়েন লিখিয়ে দিলাম, তারপর আমি সাবজেক্ট আই লিখলাম। আই এসেছে মাই পজিটিভ থেকে। অনেক সময় তোমরা দেখবে প্রথম অংশে অর্থাৎ ডিউরিংয়ের অংশে তোমরা এভাবে কোনো পজিটিভ পাবে না, তখন তোমরা মেইন ক্লজের সাবজেক্টকে সাবজেক্ট করে নেবে। আইয়ের পর আমাকে লিখতে হবে একটি ভার্ব। তাহলে ভার্ব আনবো কোত্থেকে? আমি ভার্ব আনবো ভার্বাল স্টে থেকে। যেহেতু আমাদের মেইন ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সেহেতু আমি স্টেকে ফার্স্ট টেন্সে নিলাম। স্টেট হলো, তাহলে আমাদের অংশটি সাবঅর্ডিনেট ক্লজটি হলো ওয়েন আই স্টেড ইন রাজশাহী, আর বাকি অংশ আই ভিজিটেড মেনি সাম ম্যাঙ্গো অর্চার্ডস লিখে দিলাম। এবার কম্পাউন্ডের পালা।
কম্পাউন্ড করতে গেলে আমাকে দুটি সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করতে হবে এবং একটি কনজাংশন ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমি অ্যান্ড কনজাংশনটি ব্যবহার করব আর আরও লিখব অ্যাট দ্যাট টাইম। আমরা সিম্পল থেকে যেভাবে কমপ্লেক্স করেছি, কমপ্লেক্স করতে যেভাবে ক্লজটি গঠন করেছি ঠিক একইভাবে ক্লজটি গঠন করব, কিন্তু কনজাংশন আমরা ব্যবহার করব এবার অ্যান্ড। তাহলে একইভাবে আমি লিখিয়ে দিলাম আই স্টেড ইন রাজশাহী অ্যান্ড ভিজিটেড সাম ম্যাঙ্গো অর্চার্ডস অ্যাট দ্যাট টাইম। এখানে আমি আইকে বাদ দিয়েছি কারণ কম্পাউন্ড সেন্টেন্সে একই রকম সাবজেক্ট হলে দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্টটি লেখার প্রয়োজন হয়। এবার তোমাদের অনুশীলনের জন্য দেয়া সেন্টেন্সটি, মেনি ফ্লাওয়ার্স ব্লুম ডিউরিং সামার। এখানে ডিউরিংয়ের পরিবর্তে ইনও থাকতে পারে পরীক্ষায়, তবে তোমরা কমপ্লেক্স করতে একই নিয়ম অনুসরণ করবে। আর এই ক্ষেত্রে যেহেতু কোনো ঘটনাকে না বুঝিয়ে একটি সময়বাচক নাউনকে বুঝিয়েছে, তোমরা পরবর্তী নিয়মটি অনুসরণ করবে, অর্থাৎ কমপ্লেক্সে হোয়েনের পর ইট প্লাস বি, বি বলতে অ্যাম ইজ আর ওয়াজ আর, এই নিয়মটিকে অনুসরণ করবে। আর কম্পাউন্ড করতে একইভাবে তোমরা ইট প্লাস বি ডট ডট অ্যান্ড এই নিয়মটি অনুসরণ করবে। এবারের স্ট্রাকচার টেবিলে আমরা দেখতে পাচ্ছি যদি সিম্পলে ওয়াইল প্লাস ভার্ব উইথ আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স করব আমরা ওয়াইলের পর কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে, আর কম্পাউন্ড করব অ্যান্ড আর জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট ব্যবহার করে। উদাহরণটি দেখে নেই, ওয়াইল ওয়াকিং থ্রু দ্য ফিল্ড হি স আ পার্স। এই সেন্টেন্সটিতে ওয়াইলের পর ওয়াকিং অর্থাৎ ভার্বের শেষে আইএনজি দেওয়া হয়েছে, ভার্বের শেষে আইএনজি আছে কিন্তু তার কোনো সাবজেক্ট নেই, তাহলে এখানে ওয়াইলটা আমাদের কনজাংশন নয় প্রিপোজিশন, আর ওয়াকিংও ভার্ব নয় ভার্বাল। আর অন্যদিকে হি স আ পার্স অফ গোল্ড, এখানে স ভার্বটি টেন্স অনুযায়ী হয়েছে এবং যার সাবজেক্ট হি রয়েছে। এবার কমপ্লেক্স করব, কমপ্লেক্স করতে হলে আমরা এবার ওয়াইল ব্যবহার করব। এবার আর ওয়াইলটি প্রিপোজিশন থাকবে না, এবার হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর তাই আমার প্রয়োজন নতুন সাবজেক্ট নতুন ভার্ব গঠন করা। সাবজেক্ট হি লিখতে হবে কারণ এখানে হি মেইন ক্লজের সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট এই সেন্টেন্সে নেই। লিখে নিলাম হি। তারপর আমাদেরকে করতে হবে কন্টিনিউয়াস টেন্স। যেহেতু হি স আ পার্স অংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে তাহলে আমি এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর যদি মেইন ক্লজটি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমি এটা প্রেজেন্ট টেন্সে করতে পারতাম। তাই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস ভার্বের শেষে আইএনজি অনুযায়ী হি এর পর আমি ওয়াজ ওয়াকিং লিখলাম। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে ওয়াজ বসে। হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ড হি স আ পার্স অফ গোল্ড। এবার কম্পাউন্ড করার নিয়মগুলো প্রায় একই রকম। প্রথম সংঘটিত হওয়া কাজটি লিখব আমরা, তারপর পরবর্তীতে সংঘটিত হওয়া কাজটি। হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফিল্ড অ্যান্ড স আ পার্স অফ গোল্ড জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য দেয়া সেন্টেন্সটি, আই ফরগট অ্যাবাউট মাই ডিনার ওয়াইল রিডিং। আশা করি তোমরা খুব সহজেই সেন্টেন্সটি পরিবর্তন করে ফেলতে পারবে। এবার আমরা যে রুলটি করতে যাচ্ছি সেটা আমাদের এইমাত্র করা ডিউরিং এবং ওয়াইলের রুল অনুযায়ী, অর্থাৎ প্রায় একই রকম। অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ কোনো ঘটনা ঘটার সময়, ঠিক এই সময়ে। কমপ্লেক্স করব ওয়েন অথবা ওয়াইল দিয়ে, তারপর লিখব ইট প্লাস বি প্লাস দ্য টাইম অফ লিখে অকারিং পিরিয়ড বা টাইমটা আমরা লিখে দিব। আবার আমরা এটা ওয়েন প্লাস ভার্ব দিয়েও করতে পারি, ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে করতে পারি, আর কম্পাউন্ড অ্যান্ড ব্যবহার করে করব। আমরা এই রুলগুলোর আলোকে কিছু উদাহরণ করে নেই। প্রথম সিম্পল সেন্টেন্সটি, অ্যাট দ্য টাইম অফ হার স্টাডি, অর্থাৎ তার পড়াশোনার সময়। হার মাদার ডিডেন্ট পারমিট হার টু প্লে, তার মা তাকে খেলতে যেতে দেয়নি। এবার আমি ওয়েনের পর ইট প্লাস বি রুলটি প্রয়োগ করে সেন্টেন্সটি করছি। ওয়েন ইট, যেহেতু মেইন ক্লজটিতে ডিড নট পারমিট দেয়া আছে
অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু আমি এখানে বি ভার্বে ওয়াজ লিখব। তারপর লিখব দ্য টাইম অফ। অফের পর আমরা অকারিং পিরিয়ডটা লিখব, হায়ার স্টাডি। তাহলে আমাদের সাবঅর্ডিনেটিং ক্লজটা হলো when it was the time of her study her mother didn't permit her। এবার কম্পাউন্ডের পালা। কম্পাউন্ডের ঠিক আগের দুটি নিয়মের কম্পাউন্ডের মতোই, আমি আর আলোচনা করলাম না। এবার পরের সেন্টেন্সটি, at the time of her study she becomes very sincere to her study। আমাদের স্ট্রাকচার বক্সে দুটি করে রুলস দেয়া আছে। প্রথম রুলগুলো অনুযায়ী আমরা এতক্ষণ উদাহরণগুলো করলাম, এবার দ্বিতীয় রুলগুলো অনুসরণ করব। এবার অ্যাট দ্য টাইমের পরিবর্তে আমি হোয়েন লিখেছি, কিন্তু এবার আর ইট ওয়াজ বা ইট ইজ না লিখে আমি লিখলাম শি প্লাস ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের জন্য সাবজেক্ট লাগবে, আমি এবার শি লিখলাম আর শির সাথে স্টাডিজ লিখে নিলাম, আর বাকি অংশ যা আছে তাই। কম্পাউন্ড সেন্টেন্সটিও আমাদের পূর্বের কম্পাউন্ড সেন্টেন্সগুলোর নিয়মে অনুসরণ করেছে। যেহেতু কমপ্লেক্স আমি অ্যাকশন ভার্ব দিয়ে করেছি, আমি কম্পাউন্ডটিও অ্যাকশন ভার্ব দিয়ে করে নিলাম। এবার তোমাদের জন্য প্রদত্ত সেন্টেন্স, while it is the time of driving car he never listens to music। আশা করি তোমরা খুব সহজেই এটাকে সিম্পলে রূপান্তর করে ফেলতে পারবে। Let's move on to the next slide. The rule is related to age. In case of at or at the age of plus age, in a simple sentence, we have to use when plus subject plus be that indicates am, is, are, was, were to transform it into a complex sentence. And we have to use and as a coordinating conjunction for a compound sentence. For example, at the age of 4, Wasif visited Switzerland. Instead of at the age, only at can be used here. According to the rule, in complex, I have used when, then the subject Wasif, and then be verb was, as the main clause is in the past tense. After that, the main clause has been written. So our answer is, when Wasif was 4 years old, he visited Switzerland. To make a compound sentence, I have written two independent clauses and connected the clauses by and. The following sentence has been given for your own practice. The next rule. In a simple sentence, before and after are used as prepositions, and then we have to use verb with ing. But in the complex sentence, they are used as subordinating conjunctions. That is why we have to write a subordinate clause using before and after. One clause will be of perfect tense and another will be of indefinite. Perfect tense will be before the conjunction before and after the conjunction after. Let's try to understand the examples according to the rules. The first one, I had completed my homework before going to play. In the sentence, ing has been added to the verb go, and the word going has no subject. So it is a non-finite verb, that means verbal, and before is here a preposition. So the sentence is a simple sentence with one subject I and one finite verb had completed. Let's transform it into complex. According to the rule, we need one subject, one perfect tense and one indefinite tense. First perfect tense has already been here before the conjunction before. The other clause will be the first indefinite tense. That is why following the tense of the main clause I have written I went to play. Now compound. The clause of perfect tense I had completed my homework has said
Firstly, then conjunction and. After that, the clause of past indefinite tense went to play. শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে বিফোর যুক্ত ক্লজটি ইনডেফিনিট হবে আর অন্য সেন্টেন্সটি পারফেক্ট। পক্ষান্তরে আফটার যুক্ত ক্লজটি হবে পারফেক্ট এবং অন্যটি হবে ইনডেফিনিট। ফলোইং দ্য রুল দ্য সেন্টেন্স হ্যাজ বিন গিভেন ফর ইউ। Besides. Besides is a preposition here. It means at the side or next to. To express two actions that are happening at a time, we usually use these types of structures. In simple, we use besides plus verb with ing. In complex, we use while plus affirmative. And in compound, we use not only ... but also. Look at the first example. Besides standing, she showed respect to me. Besides standing up, দাঁড়ানোর পাশাপাশি সে আমাকে সম্মান প্রদর্শন করেছিল। সে দাঁড়িয়েছিল এবং সম্মান প্রদর্শন করেছিল, দুটি কাজই সে অ্যাট এ টাইমে অর্থাৎ একসাথে করেছিল। তাই কমপ্লেক্স করতে আমরা বিসার্সের পরিবর্তে হোয়াইল লিখব এবং তারপর একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব আনব। যেহেতু মেইন ক্লজে সাবজেক্ট শি রয়েছে, শি লিখব, তারপর স্ট্যান্ডিং ভার্বালকে ভার্বে রূপান্তর করব স্টুড লিখে। As a result, our answer is, while she stood up, she showed respect to me. In compound, we have to use not only ... but also conjunction. As not only is a negative adverbial phrase, we have to follow the rules of negative inversion. That means we have to put the auxiliary before the subject. For that reason, the auxiliary did has set before the subject she, and the root form of verb has set here. মূলত ইনভার্সন এর ক্ষেত্রে সেন্টেন্সটি অক্সিলারি যুক্ত হলে অক্সিলারিটি সাবজেক্টের আগে বসে, আর যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি না থাকে সেই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান বসে। তাই আমাদের সেন্টেন্সটি দাঁড়ালো, নট অনলি ডিড শি স্ট্যান্ড আপ বাট অলসো শি শোড রেসপেক্ট। নেগেটিভ ইনভার্সন টার্মটি আমি তোমাদেরকে আরও একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের ইংরেজি গ্রামারে কিছু নেগেটিভ অ্যাডভার্ব অর নেগেটিভ ফ্রেজ রয়েছে যেগুলো বাক্যের প্রথমে বসলে আমাদেরকে সাবজেক্টের আগে অক্সিলারি লিখতে হয়, অর্থাৎ এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বাল ফ্রেজগুলো লিখে তারপর অক্সিলারি লিখে তারপর সাবজেক্ট লিখতে হয়। কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি বসা সত্ত্বেও সেই ধরনের সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ বলতে পারি না, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনভার্স মানে উল্টে দেয়া, অর্থাৎ রূপান্তর করা, বিপরীত দিকে নেয়া। এই স্থান পরিবর্তন সত্ত্বেও আমাদের বাক্যের অর্থেরও কোনো পরিবর্তন হয় না। কোন কোন ক্ষেত্রে সে ধরনের পরিবর্তন হয়ে থাকে আমি সেগুলো তোমাদেরকে বলছি। তোমাদের জানাকে স্থায়ী করার জন্য তোমরা সেগুলো নোট করে নিতে পারো। সেগুলো হলো নট অনলি, বাট অলসো, নো সুনার, নেভার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, নাইদার নর, অনলি দেন, অনলি লেটার, নো হোয়ার, লিটল, only in this way, no once or twice, in no way, on no account, under no circumstances, not until, etc. Dear students, the following sentence is to be done by you. Now we are going to discuss on Rule 21. The rule is opposite to the previous rule to express two negative actions that are happening at a time. The first example is a complex sentence. Whilst she did not stand up, she did not show respect to me. যেখানে সে দাঁড়ায়নি সে আমাকে সম্মানও দেখায়নি। দুটি নেগেটিভ ক্লজ এবং সেগুলো একই সাথে সংঘটিত হয়েছিল, তাই সিম্পলে বিসাইডস নট প্লাস ভার্ব উইথ আইএনজি ব্যবহার করতে হয়েছে। As a result, we have to follow the rule of besides not plus verb with ing. So our answer is, besides her not standing up, she did not show respect to me. সে না দাঁড়ানোর পাশাপাশি আমাকে সম্মানও দেখায়নি।
Here neither is a negative adverb, so we have to follow the rules of negative inversion. For that reason I have written did before she. And our answer is neither did she stand up nor showed respect to me. অর্থাৎ সে দাঁড়ায়নি, আমাকে সম্মানও দেখায়নি। তাহলে আমাদের তিনটি সেন্টেন্সেরই ভাব অর্থাৎ মূল ভাব একই রয়েছে, কিন্তু গঠনগত দিক থেকে ভিন্ন ভিন্ন হয়েছে। এবার তোমাদের জন্য প্রদত্ত সেন্টেন্স, হি ইজ নাইদার মাই ফ্রেন্ড নর মাই কাজিন। বোথ, বোথ অর্থ উভয়ই। Usually, both is used to emphasize to people or thing equally. They are connected by and used as a subject or object of a sentence. In a simple sentence, both is used as a pronoun. এই ধরনের সেন্টেন্সগুলো অনেকটা besides প্লাস ভার্ব উইথ আইএনজি এর মতো অর্থ প্রকাশ করে। We have to follow the structures given in the structure box to change them to complex and compound. Look at the first example. The first example sentence. Jara is both a doctor and a good player. যারা একজন ডাক্তার এবং ভালো খেলোয়াড় উভয়ই। আবার অন্যদিকে বিসার্স ব্যবহার করে আমরা লিখতে পারি বিসার্স বিং আ ডক্টর যারা ইজ আ গুড প্লেয়ার, যার অর্থ হচ্ছে যারা একজন ডাক্তার হওয়ার পাশাপাশি একজন ভালো খেলোয়াড়ও। এখানে বিং লেখা হয়েছে কারণ বি ইজ রয়েছে, এখানে ইজের রুট ফর্ম বি, তাই বিং লেখা হয়েছে। যদি কোনো অ্যাকশন ভার্ব থাকতো তাহলে তার পরে আইএনজি যুক্ত করা হতো। এবার কমপ্লেক্স করি, প্রথম ওয়াইল দিয়ে করে নেই। ওয়াইল যারা ইজ এ ডক্টর শি ইজ অলসো আ গুড প্লেয়ার, যেটা আমরা আগের সেন্টেন্সে আগের রুলটাতে করেছি একইভাবে। এবার একটু নতুন কিছু অ্যাড করা হলো, ইট ইজ নট দ্যাট অনলি অলসো। ইট ইজ নট দ্যাট যারা ইজ অনলি আ ডক্টর শি ইজ অলসো আ গুড প্লেয়ার। অর্থটা দেখো, এটা এমন না যে যারা শুধুই একজন ডাক্তার সে একজন ভালো খেলোয়াড়ও। আবার অন্যদিকে এখানে দ্যাট কনজাংশনটি এসেছে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সুন্দরভাবে আমাদের রূপান্তরিত হলো। এবার কম্পাউন্ড সেন্টেন্সটি আমরা পূর্বে এভাবে করেছি নট অনলি ব্যবহার করে, যারা ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ গুড প্লেয়ার। দ্য সেন্টেন্স, it is not that boys are only invited to the party, girls are also invited, has been given to be done by you. This is a very important rule of transformation. These types of sentences are much more seen in simple, complex, and compound. So you need to listen to me with your full attention. At first, I would like to explain the rules of complex, then the others. In the complex box of transformation structure, I have written since as when. যেখানে সিন্স এবং অ্যাজের অর্থ হলো যেহেতু, ওয়েন অর্থ যখন। কমপ্লেক্স সেন্টেন্সে এই ধরনের কনজাংশনগুলো পেলে আমরা সিম্পল করার ক্ষেত্রে বিং অর্থাৎ বি ভার্ব এর সাথে আইএনজি, তারপর হচ্ছে হ্যাভিং অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা হ্যাভিং লিখব। আর যদি কমপ্লেক্সে অ্যাকশন ভার্ব থাকে যেমন ডু রিড রাইট, তখন আমরা তার শেষে আইএনজি দেব। আর কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে। মনে রাখবে এই স্ট্রাকচারটি যখন কমপ্লেক্সে সেম সাবজেক্ট হবে অর্থাৎ একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন আমরা প্রয়োগ করব, আর ভিন্ন সাবজেক্টের স্ট্রাকচারটি আমি পরবর্তীতে বুঝাচ্ছি। এবার ফার্স্ট এক্সাম্পলটি একটু ব্যাখ্যা করি। ফার্স্ট এক্সাম্পলটি দেওয়া আছে এখানে কমপ্লেক্সে, অ্যাজ দ্য ফার্মার ওয়াজ টায়ার্ড হি রেস্টেড ফর আ ওয়াইল। যেহেতু কৃষক ক্লান্ত ছিল সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। এবার সিম্পল করতে আমরা কি করেছি, বিং লিখেছি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে ওয়াজ হলো মেইন ভার্ব, আর ওয়াজিং কখনো লেখা যাবে না। ওয়াজ ওয়ার অ্যামিজারের রুট ফর্ম বি, তাই বি এর পর আইএনজি লিখতে হয়, বিং টায়ার্ড। আর মেইন ক্লজটি অপরিবর্তিত রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট হলো দ্য ফার্মার, অন্যটি হলো হি, তাই আমি প্রোনাউনটি বাদ দিয়ে নাউনটি লিখেছি মেইন ক্লজে। এবার কম্পাউন্ড
কম্পাউন্ড গতানুগতিকভাবে আমরা আগে যেভাবে করেছি সেভাবেই করে ফেললাম। দ্য ফার্মার ওয়াজ টায়ার্ড অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল। তবে মনে রাখবে কম্পাউন্ড করার সময় সাধারণত প্রথম সংঘটিত কাজটি প্রথমে লিখতে হয়, তারপর পরে সংঘটিত কাজটি লিখতে হয়। এবার দেখে নেই আমরা অ্যাকশন ভার্ব হলে কিভাবে আমরা সেটাকে কমপ্লেক্স থেকে সিম্পল বা কম্পাউন্ড নেব, বা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করব, অর্থাৎ ভাইস ভার্সা করব। আমরা প্রথম সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, কমপ্লেক্সে দেয়া আছে, অ্যাজ দ্য ফার্মার ওয়ার্কড 3 hours অ্যাট আ স্ট্রেচ হি রেস্টেড ফর আ ওয়াইল। সিম্পল করেছি আমি কিভাবে, ওয়ার্কিং লিখে, কারণ এখানে বি ভার্ব না, এখানে একটি অ্যাকশন ভার্ব রয়েছে, ওয়ার্কড, তাই আমি লিখলাম ওয়ার্কিং। ওয়ার্কিং 3 hours অ্যাট আ স্ট্রেচ দ্য ফার্মার রেস্টেড ফর আ ওয়াইল। 3 ঘন্টা একটানা কাজ করে কৃষক কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল। তাহলে কমপ্লেক্সের সাথে আমাদের ভাবগত মিল রয়েছে। এবার কম্পাউন্ড সেন্টেন্সটি একইভাবে আমরা আগের মতোই করে নিলাম। দ্য ফার্মার ওয়ার্কড 3 hours অ্যাট আ স্ট্রেচ অ্যান্ড রেস্টেড ফর আ ওয়াইল। এই রুলটি আমাদের পূর্ববর্তী রুলটির মতোই, তবে যখন কমপ্লেক্স সেন্টেন্সে আমরা ভিন্ন সাবজেক্ট দেখব, অথবা সিম্পলে ভার্বালের একটি সাবজেক্ট দেখব এবং ফাইনাইট ভার্বের আরেকটি সাবজেক্ট দেখব, তখনই এই নিয়মগুলো অনুসরণ করব আমরা। তাহলে ফার্স্ট সেন্টেন্সটি দেখে নেই। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ দ্য স্টুডেন্টস কুড নট গো টু স্কুল। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য ওয়েদার, আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হলো দ্য স্টুডেন্টস। এর মাঝে আমি কোনোটি বাদ দিলে আমার সমাপ্ত অর্থ সুন্দর হবে না, তাই সিম্পল করার ক্ষেত্রে আমি সাবজেক্ট বাদ দিতে পারবো না। তাই আমি লিখে নিলাম দ্য ওয়েদার বিং ভেরি রাফ, বিং লিখেছি ওয়াজের কারণে। দ্য স্টুডেন্টস কুডন্ট গো টু স্কুল, তাহলে অর্থটি কি হচ্ছে, আবহাওয়া খারাপ হওয়ায় ছাত্ররা বিদ্যালয়ে যেতে পারেনি। যেখানে কমপ্লেক্সের অর্থ ছিল যেহেতু আবহাওয়া খারাপ ছিল তারা বিদ্যালয়ে যেতে পারেনি। যদি আমি এখানে দ্য ওয়েদার বাদ দিতাম তাহলে আমাদের অর্থটি হতো বিং ভেরি রাফ, খারাপ হওয়ায় ছাত্ররা বিদ্যালয়ে যেতে পারেনি। এই ক্ষেত্রে ছাত্রদেরকেই খারাপ হওয়া বোঝাতো, রুদ্র হওয়া বোঝাতো। কম্পাউন্ড করাটা খুবই সোজা। দ্য ওয়েদার ওয়াজ ভেরি রাফ অ্যান্ড দ্য স্টুডেন্টস কুড নট গো টু স্কুল। This is the structure number 24 and the last rule of today's class. প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো আমি কমপ্লেক্সে সিন্স অ্যাজ লিখেছি, সাথে বিকজ কথাটি যোগ করেছি। বিকজ অর্থ কারণ, সিন্স অ্যাজ অর্থ যেহেতু। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে কারণকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ একটি কাজের কারণে আরেকটি কাজ হয়ে থাকে, তখনই আমরা এই ধরনের রুলগুলো অনুসরণ করে সেন্টেন্স গঠন করব। সিম্পল করব বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু, প্লাস ভার্ব বিশেষ আইএনজি দিয়ে। পসেসিভটা তোমরা বাদও দিতে পারো যদি একই সাবজেক্ট থাকে। এবার প্রথম উদাহরণটি করে নেই। সিন্স শি প্লেড ওয়েল শি ওয়ান দ্য গেম। যেহেতু সে ভালো খেলেছিল সে খেলায় জিতেছিল। এখানে তার খেলাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হিসাবে, তাই বিকজ অফ ব্যবহার করা হয়েছে। বিকজ অফ হার প্লেইং ওয়েল, এখানে ডিউ টু হার প্লেইং ওয়েল, অন অ্যাকাউন্ট অফ হার প্লেইং ওয়েল ইত্যাদি আমরা লিখতে পারতাম। আবার পূর্ববর্তী নিয়ম অনুসারে আমরা শুধু প্লেইং ওয়েল লিখলেও সেন্টেন্সটা কারেক্ট হতো, শি ওয়ান দ্য গেম। আর কম্পাউন্ড করলাম শি প্লেড ওয়েল অ্যান্ড ওয়ান দ্য গেম। এবার তোমাদের জন্য হ্যাভিংয়ের একটি উদাহরণ দেওয়া হলো, যা তোমরা পূর্ববর্তী স্লাইডেও দেখোনি। বিকজ অফ হার হ্যাভিং অ্যান আমব্রেলা শি কুড গো আউট ইন দ্য রেইন। তার একটি ছাতা থাকায় সে বৃষ্টিতে বাইরে যেতে পেরেছিল। যেহেতু কারণকে গুরুত্ব দেওয়া হয়েছে আমি এখানে অ্যাজ ব্যবহার করেছি। অ্যাজ হি হ্যাড অ্যান আমব্রেলা হি কুড গো আউট ইন দ্য রেইন। আর কম্পাউন্ড করেছি ঠিক একইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তো গেল সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করার পালা। তোমরা যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ডে হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ দেখতে পাবে তখন সিম্পল করার সময় হ্যাভিং দিয়ে করে ফেলবে। আর এর সাথে সাথেই শেষ হলো আমাদের আজকের ক্লাসের সবগুলো রুল। তোমরা মনে রাখবে স্ট্রাকচারকে ভালো করে গুরুত্ব দিতে হবে। তুমি যখনই কোনো সেন্টেন্স গঠন করবে তখন তুমি কোন সেন্টেন্স করবে সেটার স্ট্রাকচারকে ভালো করে অনুসরণ করবে এবং সেন্টেন্সটি গঠন করে ফেলবে। আশা করি আমাদের পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফরমেশনের এই আইটেমটি সম্পূর্ণ সফলভাবে শেষ করতে পারবো। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।